রায়পুর নামক গ্রামে রোহন নামের একজন ছেলে তার বাবা মার সাথে থাকত। রোহন খুব অলস ছিল। ও স্কুলে পড়াশোনা করতেও যেত না, আর কোনো কাজ করতো না। সারাদিন শুধু ঘুমিয়ে কাটাতো আর খাবার খেত। ওর খাওয়া আর শোয়া ছাড়া কোনো কাজই ছিল না। ওর মা বাবা ওর এই অভ্যাসের জন্য খুব দুশ্চিন্তায় থাকতো। এই অলস ছেলে এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, ওকে তাড়াতাড়ি ঘুম থেকে তোলো। আমি রেশনের দোকান থেকে জিনিস নিয়ে দোকানে রেখে ওখান থেকে কাজে বেরিয়ে যাব। রোহনকে দিয়ে জিনিস আনিয়ে নিও। ঠিক আছে, আমি এক্ষুনি ওকে ঘুম থেকে তুলছি, তুমি দেখে শুনে কাজে যেও। দেখো, তোমার ছেলের প্রতি আমার কোনো আশা ভরসা নেই, তাই জন্যই বলছি ওকে তাড়াতাড়ি তুলে দোকান থেকে জিনিস আনতে পাঠিয়ে দিও। ঠিক আছে, আমি এখন তবে আসি। রোহনের মা রোহনকে বকতে বকতে ঘুম থেকে তোলে। রোহন, আই রোহন, উঠে পড়। দেখ, তোর বাবাও কাজে চলে গেল, আর তুই এখনো পর্যন্ত শুয়ে আছিস। ওহ মা, কেন আমাকে এত তাড়াতাড়ি ঘুম থেকে তুলছো বলো তো? আমাকে একটু ঘুমোতে দাও। ওহ, সকাল সকাল চালাতে চলে আসো, শান্তিতে একটু ঘুমোতে দাও না। এখনো পর্যন্ত তো শান্তিতে ঘুম চাই? জানিস কটা বাজে? পুরো 11টা বাজে। তাড়াতাড়ি ওঠ আর লালার দোকান থেকে গিয়ে রেশনটা নিয়ে আয়। তোর বাবা বারবার বলে গেছে যে তোকে যেন পাঠিয়ে আমি জিনিসগুলো আনিয়ে নিই। মা, আমি এখন উঠতে পারবো না, আমাকে আর একটু ঘুমাতে দাও। তুমি যাও তো এখান থেকে, যাও, আমাকে আর জ্বালিও না। কি অলস ছেলে! এরকম অলস ছেলে আমি পুরো পৃথিবীতে একটাও দেখিনি। অল্প বয়সের ছেলে হয়ে সারাদিন কোনো কাজ করে না, না বাবার কোনো রকম কাজে সাহায্য করে, না ঘরের কোনো রকম কাজ করে। জানি না এই অলসের ভবিষ্যতে কি রয়েছে। অবশেষে রোহনের মাকে রেশন থেকে জিনিস আনতে যেতে হয়। রোহনের বাবা যখন এটা জানতে পারে তখন ওনার খুব রাগ হয়। এই ছেলেটা কোন মাটি দিয়ে তৈরি কে জানে, একটু লজ্জা শরম নেই। রোহনের মা বাবা ওর এই অলস হওয়ার কারণে সব সময় দুশ্চিন্তায় থাকতো। ও কোনো কাজ করতো না। একদিন রোহনের বাবার শরীর খুব খারাপ হয়, আর ওনার এক জায়গায় খুব দরকারি একটা জিনিস পাঠানোর ছিল। রোহন বাবা, আমার আজকে শরীরটা একটুও ভালো নেই। একটা ঠিকানা লিখে দিচ্ছি তোকে, এই ঠিকানায় গিয়ে তাড়াতাড়ি এই জিনিসটা দিয়ে চলে আয়। 5 বার ডাকার পরেও রোহন ঘুম থেকে ওঠে না। তখন ওর বাবা খুব রেগে যায়। তুই এত বড় হয়ে গেছিস, তারপরও ঘরের কোনো একটা কাজেও আসিস না, শুধু নিশ্চিন্তে খেতে আর ঘুমোতে পারিস। সারাদিন একটা পাতা পর্যন্ত নাড়াস না তুই, আর খাবার তো 3 বেলাই দরকার। এখন থেকে আর এইসব চলবে না। যদি তুই কাল থেকে আমার সাথে আমার কাজে কোনো রকম সাহায্য না করিস, তাহলে তুই খাবারও পাবি না আর হাত খরচাও পাবি না। বাবার এই কথা শুনে রোহন আরো রেগে যায়। বলে, ও চাই না আমার তোমার খাবারের টাকার, তুমি তোমার টাকা আর খাবার নিজের কাছেই রাখো। আমার জন্য ভগবান কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে দেবে। আমি এখান থেকে চলে যাব আর নিজের খরচা নিজেই জোগাড় করে নেব। আমার জন্য তোমাদের আর দুশ্চিন্তায় থাকতে হবে না। এমনি তো এই বাড়িতে আমি নিশ্চিন্তে ঘুমাতে পর্যন্ত পারি না, সারাদিন আমাকে খালি খোঁটা শুনতে হয়। এর থেকে ভালো আমি এখান থেকে চলেই যাই। এটা বলে রোহন রাগের চোটে ঘর থেকে বেরিয়ে যায়। রোহনের মা পিছন পিছন দৌড়তে থাকে আর ওকে আটকানোর চেষ্টা করে। রোহন, দাঁড়া বাবা, দাঁড়া, যাস না। বাবার কথা মেনে নে, বাবা তো তোর ভালোর জন্যই বলছে, বল আমাদের ছেড়ে যাস না বাবা। রোহনের মা রোহনকে ডাকতে থাকে, কিন্তু ও রাগের চোটে ঘর থেকে বেরিয়ে যায়। রোহনের মা কাঁদতে কাঁদতে ওর বাবাকে বলে, তোমার এত রাগ করার কি দরকার ছিল বলো তো? দেখো, ছেলেটা বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। ও তো আমাদের একমাত্র ছেলে। ও যদি বাইরে পথে পথে এইভাবে ঘুরে বেড়ায়, তাহলে কি আমরা নিশ্চিন্তে থাকতে পারবো? আমি তো ওকে ভয় দেখানোর জন্য আর সঠিক পথে আনার জন্য এই সমস্ত বলেছিলাম। আমি ভেবেছিলাম যে এইভাবে রেগে বললে হয়তো ও শুধরে যাবে আর নিজের অলসতা ছেড়ে দেবে। আমি কি করে জানবো যে ও এতটাই জেদ করে ঘর ছেড়ে চলে যাবে? 2-4 দিন ওকে বাইরেই ধাক্কাটা খেতে দাও,
তখন ও খাবারের মর্ম বুঝতে পারবে, তারপর বাধ্য হয়ে ঠিকই বাড়ি ফিরে আসবে। রোহন নিজের গ্রাম থেকে হাঁটতে হাঁটতে পাশের গ্রামে চলে যায়। সন্ধে হতে চলল, এখন ওর খুব জোরে খিদে পেয়ে গেছিল। ও ভাবতে থাকে যে ওর পেট চালানোর জন্য এখনো কি করবে। তখনই সামনে একটা মন্দির দেখতে পায়, সেখানে অনেক ভিড় ছিল। রোহন ওই মন্দিরের ভেতরে যায় আর ভাবে যে ভগবান নিশ্চয়ই ওর খাবার ব্যবস্থা করে দেবে, নিশ্চয়ই মন্দিরে কোনো খাবারও পেয়ে যাবে। তখনই মন্দিরে একটা লোক প্রসাদ বিতরণ করছিল। রোহন প্রসাদ নিয়ে ওখানেই বসে খেতে শুরু করে। খেতে খেতে যখন ওর পেট ভরে যায় তখন ও মন্দিরে ঘুমিয়ে পড়ে। রাতে যখন মন্দির বন্ধ করার সময় আসে তখন ওখানকার পুরোহিত দেখে যে রোহন মন্দিরে শুয়ে রয়েছে। রাজু, দেখো তো ওখানে একটা ছেলে শুয়ে রয়েছে, ওকে ডেকে আমার কাছে নিয়ে এসো। রাজু এগিয়ে গিয়ে রোহনের কাছে যায় আর ওকে ডেকে পুরোহিতের কাছে নিয়ে যায়। বাবা, তুমি কোথা থেকে এসেছো আর এখানেই বা কেন ঘুমাচ্ছ? তোমার কি বাড়িঘর নেই? রোহন মনে মনে মিথ্যে বলার কথা ভাবে। ও ভাবে যে বলবে যে ওর বাড়িঘর নেই, কারণ সত্যি বললে যদি পুরোহিত ওকে এখান থেকে বের করে দেয় তখন ও কোথায় খাবার খাবে আর কোথায় বা বিশ্রাম নেবে। না, আমার এই পৃথিবীতে কেউই নেই। আমি আমার কাকার সাথে থাকতাম, কিন্তু এখন উনি আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। এখন আমার খাবার আর থাকার কোনো জায়গাই নেই। আপনি যদি আমাকে একটু দয়া করে মন্দিরে থাকার অনুমতি দেন। ঠিক আছে, তুমি এখানেই থাকতে পারো। মন্দিরে অনেক ভক্তরাই আসা যাওয়া করে। তুমি রাজুর সাথে এখানে থেকে মন্দিরের কাজকর্ম করে দিও, আর রাজুর সাথেই ওর ঘরে থেকে যেও। রোহন মনে মনে খুব খুশি হয়, এই ভেবে যে ওর থাকার একটা ব্যবস্থা হয়ে গেছে। রোহন মন্দিরেই থাকতে শুরু করে, কিন্তু নিজের অলসতা ছাড়ে না। রাজু একা একাই সারাদিন মন্দিরের কাজ করতে থাকে, কিন্তু রোহন ওর সাথে কোনো কাজ করে না আর ওকে খাবার তৈরি করতেও সাহায্য করে না। তবে খাওয়ার সময় সবার আগে ও থালা নিয়ে বসে পড়ে। কিছুদিন ওর এইরকম ব্যবহার দেখে রাজু পুরোহিতকে গিয়ে বলে, পুরোহিত মশাই, এই যে নতুন ছেলেটাকে আপনি মন্দিরে রেখেছেন, সে আমায় কোনো কাজই সাহায্য করে না। আমি তো আগে একা একাই সব কাজ করতাম, কিন্তু যখন ও এখানে এসে গেছে আর খাবারও খাচ্ছে, তখন তো ওরও আমার সাথে কাজ করার কিছু দরকার, তবে তো আমার সাহায্যও হবে। ও মন্দির পরিষ্কার করাতেও কোনো রকম সাহায্য করে না আর খাবার বানাতেও সাহায্য করে না, কিন্তু খাবার সময় কোনো রকম অলসতা করে না। আপনি যদি ভালো চান তাহলে ওকে একটু বোঝান। ঠিক আছে, আমি রোহনের সাথে এই বিষয়ে কথা বলবো। রোহন, তুমি অল্প বয়সী ছেলে। আমি তোমাকে এখানে থাকার জায়গা দিয়েছি, কিন্তু আমি জানতে পেরেছি যে তুমি মন্দিরের কোনো কাজই করো না। এরকম ভাবে কিন্তু চলবে না। যদি রাজু কাজ করতে পারে তাহলে তুমি কেন পারবে না? কাল থেকে যেন তোমার নামে আমি কোনো রকম নালিশ না শুনি। রোহনের পুরোহিতের কথা শুনে খুব রাগ হয়, আরও মনে মনে ভাবে, এই পুরোহিত খুব জ্ঞান দিচ্ছে আর খালি আমাকে কাজ করতে বলছে। আমাকে দিয়ে আজ পর্যন্ত কেউই কোনো কাজ করাতে পেরেছে? হ্যাঁ, আমি কোনোদিনও আমার বাবার কথাই শুনিনি, আর ওনার কথা কেন শুনবো? মন্দির থেকে গয়না চুরি করে আজ রাতেই এখান থেকে বেরিয়ে যাব। এত গয়না বিক্রি করে অনেক দিন পর্যন্ত নিশ্চিন্তে খেতেও পারবো। এত গয়না বেকার বেকার এই মূর্তিগুলা চাপিয়ে রেখেছে, কি লাভ এগুলো রেখে? আমি এগুলো নিয়ে পালিয়ে যাব আর নিশ্চিন্তে জীবন কাটাবো। ব্যাস এইরকমই একটা ফন্দি আটে। রাতে পুরোহিত মশাই আর রাজুর ঘুমানোর পর রোহন চুপচাপ মন্দিরের দরজা খুলে সব গয়না একটা পুটলির মধ্যে বেঁধে নেয়। ও যখনই চুপচাপ ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই সামনে পুরোহিত মশাই, রাজু আর গ্রামের কিছু লোক চলে আসে। ওদের দেখে রোহন খুব ভয় পেয়ে যায় আর থেমে থেমে বলে, আরে আপনারা এখানে কি করছেন? আমি তো গয়নাগুলোকে খুলে পরিষ্কার করে মূর্তিটাকে পরিয়ে দিচ্ছিলাম, আমি চুরি করিনি। তুমি হাতে নাতে ধরা পড়েছো বলে এখন তুমি কথা ঘোরাচ্ছ? পুটলিতে বেঁধে গয়না শুধুমাত্র একজন চোরই নিয়ে যেতে পারে। তুমি চুরি করেছো।
কপাল ভালো যে রাজু তোমাকে লুকিয়ে লুকিয়ে মন্দিরের দিকে আসতে দেখেছিল, আর তখনই ও তোমাকে সন্দেহ করে এবং আমাকে ঘুম থেকে ডেকে তোলে আর গ্রামের লোকেদের ডেকে আনে। মন্দির থেকে গয়না চুরি করার অপরাধে এই গ্রামের লোক তোমাকে মারতে মারতে মেরে ফেলবে। আমরা পুলিশকেও খবর দিয়েছি, ওরা এসে তোমাকে থানায় নিয়ে গিয়ে মারবে, তখন তোমার শিক্ষা হবে। আমাকে ক্ষমা করে দিন পুরোহিত মশাই, আমি ভবিষ্যতে আর কোনোদিন এরকম কাজ করব না, কিন্তু আমাকে পুলিশের হাতে তুলে দেবেন না। কিন্তু রোহনের কথা কেউ শোনে না, আর ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ রোহনকে খুব মারে। তখন পুলিশ ওকে জিজ্ঞাসা করে যে ওর চেনাশোনা কেউ আছে কিনা, যদি কেউ থেকে থাকে তাহলে তাকে ডাকতে, না হলে সারা জীবন ওকে এইভাবে জেলে পড়ছে মরতে হবে। রোহন কোনো পথ খুঁজে পায় না, অবশেষে নিজের বাড়িতে খবর দিতে বলে। ওর মা বাবা যখনই জানতে পারে তখনই দৌড়ে দৌড়ে থানায় যায় আর রোহনকে জামিনে ছাড়িয়ে বাড়ি নিয়ে আসে। এই ঘটনার পর রোহন খুব লজ্জা পায় আর ওর মা বাবার কাছে ক্ষমা চায়। মা, বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি এত বড় হয়ে গেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার মাথায় বুদ্ধি হলো না। তোমরা আমাকে কত বোঝাতে যাতে আমি এই বাজে স্বভাব ত্যাগ করে কোনো কাজকর্ম করি, কিন্তু আমি তোমাদের কোনো কথাই শুনিনি। আজকে যখন তোমরা আমাকে থানা থেকে ছাড়াতে এসেছো, তখন আমি বুঝতে পারলাম যে আমি কতটা ভুল ছিলাম। মা বাবা কখনো তাদের ছেলে মেয়ের খারাপ চাইতে পারে না। আমি যদি তোমাদের কথা আগেই শুনে নিতাম, এই দিনটা দেখতে হতো না। দেখ বাবা, যা হয়েছে তা ভুলে যা, আর এই ভুল থেকে শিক্ষা নে যে জীবনে পরিশ্রম করেই শান্তিতে থাকতে পারবি। অলসতা করে আর কাজ না করার বাহানা খুঁজে কোনো লাভই নেই। তুই যদি সত্যি নিজের কাজের জন্য প্রায়শ্চিত্ত করতে চাস, তাহলে তুই শুধরে যা আর জীবনে কখনো অলসতা করবি না। হ্যাঁ বাবা, তুমি যেরকম বলবে আমি সেরকমটাই করব। আমি কাল থেকেই তোমার সাথে দোকানে যাব আর কাজ শিখে নেব। এখন থেকে আমার কাজ করার সময় আর তোমাদের আরাম করার সময়। আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে জীবনে বাঁচার জন্য মানুষকে সৎ পথে চলতে হয়, না হলে এইরকমই শাস্তি পেতে হয়, যেরকমটা আমি পেয়েছি। রোহন অলসতা ত্যাগ করে ওর বাবার সাথে কাজে মন দেয় আর তিনজন খুব শান্তিতে ঘর সংসার করতে থাকে।